হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জানব একটা দেশ তাদের দেশের স্বাধীনতাকে কিভাবে অস্বীকার করছে। গত 2 দিন আগে বাংলাদেশের একজন সাংবাদিক, বর্তমান সে নিউ ইয়র্কে থাকে, ইলিয়াস হোসাইন নাম, তার ইউটিউব চ্যানেলে বাংলাদেশের 1975 সালের একজন খুনি আসামি, ভীষণ বড় ধরনের একজন খলনায়ক, তাকে লাইভে নিয়ে আসে, যার নাম মেজর ডালিম। তাকে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জনা নায়ক হিসেবে আখ্যায়িত করছে এবং বাংলাদেশে 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাকে পুরোপুরিভাবে একটা অস্বীকার করছে। সো সেই বিষয় নিয়ে আজকের আমি কয়েকটা প্রশ্ন এবং কয়েকটা অ্যান্সার জাতির কাছে তুলে ধরতে চাইছি। ফার্স্ট অফ অল, 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। আমরা জানি দেশ স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচণ্ড বড় একটা ভূমিকা ছিল এবং 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। এই হত্যার পিছনে মেজর ডালিম সহ বিভিন্ন জনে ছিল, কিন্তু মেজর ডালিম বলছে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, একটি সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধু নিহত হয়েছে। অথচ আমরা জানি 1975 সালের 15ই আগস্ট 32 নম্বর ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 17 জন ফ্যামিলি, ছোট্ট একটি বাচ্চা শেখ রাসেল, এমনকি বঙ্গবন্ধুর বাড়িতে প্রেগন্যান্সি মহিলা সহ প্রত্যেককে গুলি করে হত্যা করা হয়েছিল। তৎকালীন সময়ে অনলি ফর শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকার জন্য তাদের দুজনকে এই মেজর ডালিম সহ এর হ্যান্ডস লোকেরা মারতে পারেনি। তাহলে গত 2 দিন আগে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের লাইভে এসে মেজর ডালিম তাহলে কেন বললেন যে সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে? এর পিছনে একটি কারণ হলো, গত 5ই আগস্ট বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে, ছাত্র এবং জনতা অভ্যুত্থান, যার জন্য বাংলাদেশের সরকার সেখান থেকে পালিয়ে গেছে। নতুন করে তারা উপদেষ্টা নিয়োগ করে সেই দেশটা চালাচ্ছে। মেজর ডালিম এটাকে হাতিয়ার করে একটি সেনা অভ্যুত্থান বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং কেউ যদি মনে করে মেজর ডালিম সে ঠিক কথা বলছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, নিহত হয়েছে, তাহলে তারা ইতিহাস এখনো পর্যন্ত জানে না বা পড়েনি। আপনাদের বলবো 1975 সালের 15ই আগস্টের ইতিহাসটা আপনারা পড়ুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার 17 জন ফ্যামিলিকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একের পর এক ছোট বাচ্চা থেকে শুরু করে প্রেগন্যান্সি মহিলাকে পর্যন্ত ছাড়া হয়নি। সেটার ইতিহাস আপনারা জানুন, আপনারা দেখুন, তাহলে আপনাদের অবশ্যই কিছু জানা এবং বোঝা হয়ে। দ্বিতীয় প্রশ্ন, মেজর ডালিম বলেছে যে মুক্তিযোদ্ধার সময় মাত্র 3 লক্ষ লোক মারা গেছে, অথচ মুজিবুর রহমান বা আমরা ইতিহাসগুলো পড়েছি 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল। তাহলে এটা কেন? আসলে মেজর ডালিমের উক্তি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো ইংলিশ বলতে পারতো না, তার কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল কত মানুষ মারা গেছে, তিনি বলেছিলেন 3 মিলিয়ন। এই জায়গায় থেকে 30 লক্ষ হয়ে গেছে, অথচ ওটা 3 লাখ ছিল। আসলে সত্যি কথা, বাংলাদেশের ইতিহাস 1971 সালে দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে যে ঝামেলা বা স্বাধীনতা নিয়ে একটি দ্বন্দ্ব বাঁধে, সেই ইতিহাসটা যদি আমরা ভালোভাবে অ্যানালিসিস করি, আমরা জানব শেখ মুজিবুর রহমান সহ বিভিন্ন সেনাদের একত্রিতভাবে দেশ যখন লড়াই চলছিল, উল্টো সাইড দিয়ে আমরা দেখেছি পাকিস্তানের তৎকালীন সময়ে ভিটো এসে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, কিন্তু মেজর ডালিম বর্তমান সময়ে সেটাকে মাত্র 3 লাখ বলে দেখে দিতে চাইছে। কেন? এটা আপনারা ভালোভাবে বুঝুন। যদি অতিরিক্ত মানুষ মারা যায়, সেই সঙ্গে 17 জন
বঙ্গবন্ধুর পরিবার মারা যায়, বঙ্গবন্ধু যে কৃতিত্ব রেখেছে, তাহলে সেটাকে তো মানতে হবে। সেই জন্য বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার জন্য মেজর ডালিম নামীয় এই খলনায়ক বঙ্গবন্ধুর সঙ্গে এই প্রতারণা করছে। সুতরাং প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা ইতিহাসগুলো জানুন। ইতিহাস না জানার কারণে ইলিয়াস হোসাইনের লাইভে আসা এই মানুষটার কথা আপনাদের অনেককেই সেই বিষয়গুলো নিয়ে প্রচার করছে। জাতির পিতা বঙ্গবন্ধু, এই কথাটি মেজর ডালিম মানে না। আসলে একটা কথা আপনারা ভাবুন, মেজর ডালিম সহ তার হ্যান্ডস যতজন ছিল, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, বাংলাদেশটাকে বিপন্ন করেছে, দেশ ছেড়ে এখন পালিয়ে গেছে। এখন দেশ 5ই আগস্টে নতুন করে অভ্যুত্থান হয়েছে। এই সময় সে এক কথা বলছে, আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি না। সে মানে কাকে? নবী আদম আলাইসাল্লামকে। তাহলে একটা জিনিস এখান থেকে আমাদের পরিষ্কার, দীর্ঘদিন বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে আখ্যায়িত আজকে সেই ইতিহাসবিদ, সেই দেশ স্বাধীনতাকামী সব থেকে বড় যিনি ভূমিকা রেখেছিলেন, তার নামটা আস্তে আস্তে তারা মুছে ফেলতে চাইছে। সুতরাং আপনারা সজাগ হন, খুব তাড়াতাড়ি কিন্তু তারা বাংলাদেশের ইতিহাসটাকে পুরো বদলে দেবে। দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশের মানুষরা যে ইতিহাস জেনেছে, যে ইতিহাস পড়েছে, পুরোপুরিভাবে সেই ইতিহাসটাকে তারা বদলে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং আপনারা সজাগ থাকুন। 4 নম্বর প্রশ্ন, মেজর ডালিম বলেছে বাংলাদেশের বহু বড় একজন কবি কাজী নজরুল ইসলাম থাকার পরেও ভারতীয় একজনের গান কিসের জন্য জাতীয় সঙ্গীত করা হয়েছে। এটা খোলামেলা বলতে গেলে, বাংলাদেশের কাজী নজরুল ইসলাম থাকার পরেও ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা কিসের জন্য জাতীয় সঙ্গীত করা হয়েছে। চলু এর অ্যান্সার আমি দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা এই যে কবিতাটা লিখেছিল 1905 সালে, 1905 সালে লেখার পরে তিনি মারা যায় 1941 সালে। আর বাংলাদেশে যখন স্বাধীন হয় এবং প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে আমার সোনার বাংলাকে দেয়া হয় 1971 সালের জানুয়ারিতে। আর কাজী নজরুল ইসলাম সে বাংলাদেশে গেছে 1972 সালে। তার আগে কোথায় ছিল কাজী নজরুল ইসলাম? ছিল ভারতবর্ষের পশ্চিমবাংলার বর্ধমানের চুরুলিয়া গ্রামে। বর্ধমানের চুরুলিয়া গ্রাম, যেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ। তাহলে ভাবুন, কাজী নজরুল ইসলাম 1972 বাংলাদেশে গেছে, শেখ মুজিবুর রহমান 1976 সালে 1972 গেছে শেখ মুজিবুর রহমান। সে নিজে, কাজী নজরুল ইসলাম ভারত থেকে বাংলাদেশে গেছে 1976 সালে। যাবার পরে সেখানে জানুয়ারি থেকে নাগরিকত্ব পেয়েছে। 1972 গেছে, 1976 নাগরিকত্ব পেয়েছে। মেজর ডালিম সে বলছে বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম এত বড় একজন কবি থাকার পরেও তার গান বাদ দিয়ে ভারতের সব থেকে বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন হবে। চলুন তাহলে আমরা এই বিষয়টা একটু ভেঙে চুরে দেখি। আমার সোনার বাংলা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমার সোনার বাংলা এই কবিতাটি লিখেছিলেন 1905 সালে এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মারা যান 1941 সালে। আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আর এই জাতীয় সঙ্গীত হিসাবে বাংলাদেশের আমার সোনার বাংলা স্থাপন হয়েছিল 1971 সালের জানুয়ারিতে। তাহলে এখানে কাজী নজরুল ইসলামের গান কিভাবে নেবে? কারণ কাজী নজরুল ইসলাম বাংলাদেশে প্রথম গিয়েছিল 1972 সালে।
এবং বাংলাদেশের নাগরিকত্ব সে পেয়েছিল 1976 সালের জানুয়ারিতে, আর আগস্টে তিনি মারা যান। তাহলে একটা জিনিস ভাবুন তো, 1971 জাতীয় সঙ্গীত যদি কাজী নজরুল ইসলামের নেওয়া হতো, এই সময় তো বুদ্ধিজীবীরা প্রশ্ন করত যে 1971 কাজী নজরুল ইসলামের কবিতাটা নিয়ে জাতীয় সঙ্গীত করে দেয়া হলো, অথচ সেই সময় সে তো ছিল ভারতীয়। কাজী নজরুল ইসলামের জন্ম ভিটে পশ্চিমবাংলার বর্ধমানের চুরুলিয়া গ্রামে। পরবর্তীতে তিনি 1972 বাংলাদেশে যান, 1976 সেখানে নাগরিকত্ব পান, পরে 1976 আগস্টে মারা যান এবং সেখানেই তার কবরস্থ করা হয়েছে। তাহলে এটা তো পরিষ্কার। সুতরাং মেজর ডালিম যে কথা বলেছে জাতীয় সঙ্গীত একজন ভারতীয় মানুষের গান কেন নেওয়া হয়েছে, সে যদি কবি কাজী নজরুল ইসলামের কবিতা নেওয়া হতো তাহলে তার কাছে ভালো। কবি কাজী নজরুল ইসলামের কবিতা যদি নিয়ে জাতীয় সঙ্গীত করা হতো, এই সময় আবার প্রশ্ন উঠত, কাজী নজরুল ইসলাম তো 1976 এখানে নাগরিকত্ব পেয়েছে, তাহলে কিসের জন্য একজন ভারতীয় থাকা অবস্থায় তার গানটাকে জাতীয় সঙ্গীত করা হয়েছে, এ প্রশ্ন তো থাকতো। সুতরাং জাতীয় সঙ্গীত নিয়ে যারা বহু ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলে, তাদের কাছে এই প্রশ্নটা আপনারা করুন যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা 1971 সালের জানুয়ারিতে জাতীয় সঙ্গীত আখ্যায়িত পেয়েছে, কিন্তু বাংলাদেশের কাজী নজরুল ইসলাম সে তো নাগরিকত্ব পেয়েছিল 1976 সালে। তাহলে কিভাবে তার গানটা জাতীয় সঙ্গীত করা যাবে? সে কি ভারতীয় ছিল না তখন? এই প্রশ্নটা আমি মেজর ডালিম সাহেবকে করতে চাইছি। তিনি 5 নম্বর প্রশ্ন করেছেন, সকল স্বাধীনতার নামে ভারতীয় একটি রাজ্য তৈরি করার জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা হয়েছে। আমরা জানি 1947 সালে দেশ বিভাজন হয়েছিল ভারত এবং পাকিস্তান। পশ্চিম পাকিস্তানটা বর্তমান সময়ের পাকিস্তান, পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ, এরা একত্রিত ছিল। তখন বড় একটা দেশ পাকিস্তান আর বাংলাদেশ একত্রিত ছিল। পাকিস্তানের দীর্ঘদিনের অত্যাচারের জন্য শেখ মুজিবুর রহমান দেশ ভাগের জন্য আন্দোলন শুরু করেছিলেন। তৎকালীন সময়ে পাকিস্তানের যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা ছিল, তাদের অত্যাচার আর জুলুম থেকে বাঁচার জন্য 1971 সালে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষগুলো তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তাহলে কিসের জন্য ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে আখ্যায়িত করা হচ্ছে? আপনারা ভালো করে দেখুন, বাংলাদেশ সেটা একটা আলাদা পতাকা, তাদের লাল এবং সবুজের পতাকা, তাদের দেশের টাকা সেটাও আলাদা, তাদের দেশের ম্যাপ সেটাও আলাদা, সেই সঙ্গে তাদের দেশের জিডিপি, তাদের দেশের উন্নয়ন, তাদের দেশের বিভিন্ন কিছু একটা আলাদা। সুতরাং ভারতের সাথে জড়িয়ে দেওয়ার কারণ কি? দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ারা ভারতকে নিয়ে তাদের মাথা ব্যথা হয়েছে, আর এই বিষয়গুলো নিয়ে তারা একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মেজর ডালিমও তার ভিতরে একজন। এ চাইছে যে আমি তো নিজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছি, ছলে বলে কলে কৌশলে মানুষদের কাছে আস্থা ফিরিয়ে আনতে হবে, সেই জন্য সে এই কাজগুলো করছে। এমনকি মেজর ডালিম 6 নম্বরে বলেছে বুদ্ধিজীবী হত্যা। এই বুদ্ধিজীবী হত্যার ইতিহাসটা আমরা ভালো করে জানি। পাকিস্তান তৎকালীন সময়ে জানে যেখানে শেখ মুজিবুর রহমান সহ বিভিন্ন বুদ্ধিজীবীরা ভালো ভালো তাদের বুদ্ধির জন্য পাকিস্তান থেকে আলাদা করে নিয়েছে। সুতরাং বাংলাদেশের এই বুদ্ধিজীবীদের যদি হত্যা করা যায়, পুনরায় বাংলাদেশকে আবার দখল করতে পারবে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পাকিস্তানের তৎকালীন সময়